শেয়ার বাজারে ট্রেডিংয়ের তো অনেক রকম কৌশল আছে। আজ আমরা একজনের পদ্ধতি নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, হিমাংশু শর্মা। ওনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং। ঠিক, দেখব স্টক বাছা, কেনা বেচা, মানে এন্ট্রি এক্সিট, আর কতটা কিনবেন, মানে পজিশন সাইজিং, এই বিষয়গুলো উনি কিভাবে দেখেন। একদম। ওনার জার্নিটাও কিন্তু শোনার মতো। সরকারি চাকরি, তারপর ট্রেডিং, শুরুতে বেশ বড় লোকসানও করেছেন। হ্যাঁ, শুনলাম একবার নাকি পোর্টফোলিওর প্রায় 70% ক্ষতি হয়েছিল। হ্যাঁ, মারাত্মক অভিজ্ঞতা। এরপর উনি ইন্দোনেশিয়াতে একজন মেন্টরের কাছে যান। সেখান থেকেই ওনার এই টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল মিলিয়ে মানে টেকনোফান্ডা অ্যাপ্রোচটা তৈরি হয়। প্রায় 9 বছরের অভিজ্ঞতা তো। ওই 70% লসের ধাক্কাটা নিশ্চয়ই ওনার রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি সামলানোর নিয়মগুলো তৈরিতে খুব সাহায্য করেছে। ওনার কৌশলের তো আমরা জানি 4টে মূল স্তম্ভ আছে। অবশ্যই। স্টক সিলেকশন, এন্ট্রি, এক্সিট আর পজিশন সাইজিং। ওই লোকসানের পরেই সম্ভবত ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যাপারটা উনি আরও ভালোভাবে বুঝেছেন। ওনার একটা মূল বিশ্বাস আছে, দীর্ঘমেয়াদে শেয়ারের দাম তার আর্নিং পাওয়ার বা আয় করার ক্ষমতার পিছনেই ছোটে। মানে প্রাইস ইজ এ স্লেভ অফ আর্নিং পাওয়ার। ইন্টারেস্টিং। হ্যাঁ, তাই উনি মনে করেন এটা সম্ভাবনার খেলা। যে স্টকগুলো অলরেডি ভালো করছে, মানে ধরুন ডাবল হয়ে গেছে, তাদের আবার ডাবল হওয়ার চান্স বেশি। তাই প্রাইস, ভলিউম আর আর্নিংস, এই 3টে জিনিসের উপর ফোকাস রাখলে জেতার সম্ভাবনা বাড়ে। বেশ, তাহলে স্টক নির্বাচনের ক্ষেত্রে ওনার প্রধান পদ্ধতি কোনটা? মনে হচ্ছে আর্নিংস বা আয়ের উপর জোর দেন। হ্যাঁ, ওটাই কোর। উনি বলেন আর্নিং স্ক্যান, মানে ফোকাসটা থাকে সেই সব স্টকের উপর যাদের আয় খুব ভালো আসছে। বিশেষ করে কোয়ার্টার অন কোয়ার্টার বা কিউ গ্রোথ যদি 25% বা তার বেশি হয়, এটাকে উনি বলেন আর্নিং সারপ্রাইজ। শুধু বাড়লেই হবে নাকি বৃদ্ধির হারটাও দেখেন? ঠিক ধরেছেন। শুধু বাড়া নয়, বৃদ্ধির হারটা বাড়ছে কিনা, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে কিনা, সেটাও দেখেন। ধরা যাক আগের কোয়ার্টারে 20% বেড়েছিল, এবার 25% বাড়ল। এই অ্যাক্সেলারেশনটা খুব জরুরি। আর উনি তো ছোট মার্কেট ক্যাপের স্টক বেশি পছন্দ করেন, 1000 থেকে 10,000 কোটির মধ্যে। হ্যাঁ, কারণ মাল্টিব্যাগারগুলো বেশিরভাগ সময় এই স্মল বা মিড ক্যাপ থেকেই আসে। এদের নিয়ে আলোচনা কম হয়, তাই ভালো করলে অনেকটা বাড়ার জায়গা থাকে। উনি কোম্পানির রিসেন্ট প্রেজেন্টেশন বা পিপিটি দেখেন, বোঝার চেষ্টা করেন ফিউচারে আয় বাড়ার মতো নতুন কিছু আসছে কিনা, নতুন প্রোডাক্ট বা ম্যানেজমেন্ট চেঞ্জ, এসব। তবে শুধু সাইক্লিক্যাল গ্রোথ বা ওয়ান টাইম আদার ইনকামের উপর ভরসা করেন না। সাধারণত মার্কেট দুটো ভালো কোয়ার্টার দেখে তারপর বিশ্বাস করে, যেমন শক্তি পাম্পস, এইচপিএল ইলেকট্রিক। আচ্ছা, আর্নিং স্ক্যান ছাড়া আর কি আছে? রিলেটিভ স্ট্রেংথ বা আরএস স্ক্যান? হ্যাঁ, আরএস স্ক্যান। এটা সেই স্টকগুলোর জন্য যাদের হয়তো এখনকার আর্নিংস দারুণ নয়, কিন্তু চার্টে জোর দেখা যাচ্ছে, মানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। রিলেটিভ স্ট্রেংথ মানে স্টকটা বাজারের তুলনায় কতটা শক্তিশালী। এটার জন্য তো কিছু শর্ত আছে নিশ্চয়ই। আছে তো, বেশ কড়া শর্ত। আরএস রেটিং ৮০-র ওপরে হতে হবে, স্টকটা রিসেন্ট হাইয়ের 20%-এর মধ্যে থাকতে হবে, লিকুইডিটি ভালো হতে হবে, মানে দৈনিক গড় ট্রেডিং ভলিউম 5 কোটির বেশি, আর স্টকটা 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে থাকতে হবে। উদাহরণ: ফোর্স মোটরস, আইনক্স উইন্ড। অনেক সময় আর্নিং স্ক্যানের স্টকগুলো এই আরএস কন্ডিশন পূরণ করে ফেলে। আর নতুন লিস্ট হওয়া স্টক, আইপিও, যাদের বেশি ডেটা নেই, সেগুলোর জন্য আইপিও স্ক্যান। লিস্ট হওয়ার 1 বছরের কম সময় হয়েছে যাদের, এদের তো আর্নিংস বা আরএস ডেটা যথেষ্ট থাকে না। শর্ত হলো মার্কেট ক্যাপ 500 কোটির বেশি, দাম 20 টাকার উপরে, আর লিস্ট হওয়ার পর একটা বেস বা কনসলিডেশন পিরিয়ড দরকার, মানে দামটা একটু স্থির হবে, একটা টাইট রেঞ্জে থাকবে। আইরেডা একটা উদাহরণ হতে পারে। বেশ পরিষ্কার। স্টক তো পাওয়া গেল, এবার কেনা বেচা, এন্ট্রি কিভাবে নেন? চার্টের ডান দিকে, মানে সাম্প্রতিক সময়ে একটা টাইট কনসলিডেশন খোঁজেন, যেখানে দামের ওঠানামা খুব কম, ধরুন 8% বা তারও কম। ওই জমাট অবস্থা থেকে যখন দাম বাড়তে শুরু করে, মানে ব্রেকআউট দেয়, তখন কেনেন। আর স্টপ লস, মানে লোকসান আটকানোর সীমা? স্টপ লস হবে ওই কনসলিডেশন পিরিয়ডের সবচেয়ে নিচের পয়েন্টটা, মানে বেস লো। আর পজিশন সাইজিং, কতটা কিনবেন, এটাই তো রিস্ক ম্যানেজমেন্টের আসল জায়গা, তাই না?
বিশেষ করে ওই আগের লোকসানের পর? একদম, এটাই সবথেকে জরুরি। নিয়মটা হলো প্রতিটা ট্রেডে পোর্টফোলিওর 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। ফর্মুলাটা কি? পজিশন সাইজ ইজ ইকুয়াল টু পোর্টফোলিওর 1% কে স্টপ লস পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে হবে। ধরুন স্টপ লস 7%, তাহলে পোর্টফোলিওর মোটামুটি 14% ওই স্টকে লাগানো যেতে পারে, কারণ 14%-এর 7% হলো প্রায় 1%। আচ্ছা। আর একটা নিয়ম আছে, যদি কেনার দিনেই স্টক উল্টো দিকে গিয়ে দিনের সর্বনিম্ন দাম ভেঙে দেয়, তাহলে সাথে সাথে অর্ধেক পজিশন কেটে দিতে হবে, বাকি অর্ধেক মূল স্টপ লসে থাকবে। এটা হলো কুইক লস কাটিং। দারুণ। আর বিক্রি বা এক্সিট, এখানেও কি নির্দিষ্ট নিয়ম আছে? হ্যাঁ, এটা একটু মিক্সড অ্যাপ্রোচ, সুইং আর পজিশনাল ট্রেডিংয়ের মতো। যখন 15-20% লাভ হচ্ছে, তখন 30% শেয়ার বিক্রি করে লাভটা তুলে নেওয়া, এতে টেনশন কমে। আর বাকি 70%? বাকি 70% ট্রেল করতে হবে, মানে স্টপ লস লাভের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য ডেইলি চার্টে 21 দিনের ইএমএ অথবা রিসেন্ট সুইং লো, এই দুটোর মধ্যে যেটা ভালো সাপোর্ট দিচ্ছে সেটা ব্যবহার করেন। 21 দিনের ইএমএ, আচ্ছা। হ্যাঁ, যদি স্টক খুব তাড়াতাড়ি 40-50% বেড়ে যায়, তখন আরও কিছুটা বিক্রি করে দিতে পারেন। আর যদি খুব স্টিপ র্যালি হয়, মানে খাড়াভাবে বাড়ে, তখন ট্রেন্ড লাইনও ব্যবহার করেন। উনি এসজেএস এন্টারপ্রাইজের উদাহরণ দিয়েছিলেন। ঠিক, এই পুরো আলোচনা থেকে কয়েকটা বিষয় খুব পরিষ্কার। একটা নির্দিষ্ট সিস্টেম্যাটিক প্রসেস ফলো করা, ভুল থেকে শেখা, যেমন লসে থাকা স্টকের দাম কমানোর জন্য আরও না কেনা, মানে অ্যাভারেজিং ডাউন না করা, আর বাজারের বাইরের খবর, ব্রোকার রিপোর্ট এসব এড়িয়ে চলা। ঠিক। উনি এটাও বলেন যে বাজার পরিবর্তন বা চেঞ্জকে রিওয়ার্ড দেয়, তাই গ্রোথ স্টকের দিকে ফোকাস, আর টেকনিক্যাল দিকে লং টার্ম চার্টের জন্য লগ স্কেল ব্যবহার করেন, কারণ ওটা পার্সেন্টেজ চেঞ্জটা ভালো দেখায়। আর ক্যান্ডেলস্টিকের বদলে বার চার্ট দেখেন, বলেন ওতে নাকি সাইকোলজিক্যাল চাপ কম পড়ে। মুভিং অ্যাভারেজগুলোও তো বললেন। হ্যাঁ, উইকলি চার্টে 10 আর 40 দিনের, আর ডেলি চার্টে 21, 50 আর 200 দিনের। এগুলো বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেন্ড বুঝতে সাহায্য করে। তাহলে সব মিলে হিমাংশু শর্মার এই টেকনো ফান্ডা পদ্ধতিটার মূল ভিত্তি হল কোয়ার্টারলি আর্নিংসে ভালো চমক আর খুব ডিসিপ্লিনড ট্রেডিং, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট। একদম তাই। এবার শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, যদি গতানুগতিক অ্যানুয়াল ডেটা বা শুধু টেকনিক্যাল সিগন্যাল দেখে স্টক না খুঁজে কেউ যদি মূলত কোয়ার্টারলি আর্নিং সারপ্রাইজের ওপর জোর দিয়ে স্টক ফিল্টার করা শুরু করে, তাহলে তার ইনভেস্টিং বা ট্রেডিং প্রসেস আর ফলাফলে কী ধরনের বদল আসতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা জিনিস।